শামীম পাটোয়ারি যে ইনিংসটা খেলেছে, ইনিংসটা আমার কাছে মনে হয় এটা একটা কড়া জবাব। প্রথমত সাব্বিরকে একটা রং ব্যাটিং অর্ডারে নামানো হয়েছিল। রকেট সায়েন্সও এর থেকে সহজ, যতটুকু আসলে ডিফিকাল্ট লিপু ভাইদের মন পড়া। রিয়াসাত ভাই, প্রথম প্রশ্নটা করে আসলে শামীমের ইনিংসটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি দেখছিলাম যে আপনি প্রেস বক্সে দেখছিলেন এবং খুব মজাই পাচ্ছিলেন আসলে ইনিংসটা দেখে। আমার কাছে মনে হয় যে শামীম পাটোয়ারি যে ইনিংসটা খেলেছে, এটা আসলে মানে কিছু মানুষকে জবাব দেয়া, তার ক্যাপ্টেনের প্রতি আস্থা রাখা। আপনি জানেন যে লিটন কুমার দাস এই শামীম হোসেন পাটোয়ারি ইস্যুতে যে স্ট্যান্স নিয়েছিলেন, কাজী আশরাফ হোসেন লিপুরা যে অটোক্রেটিক ওয়েতে ন্যাশনাল টিম সিলেকশন করতে চান, তাদের মন মর্জি মতো প্লেয়ারদেরকে ঢুকাতে চান, বাদ দিতে চান, এই ফাইজলামিগুলোর এগেনস্টে ক্যাপ্টেনের যে অবস্থানটা ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরপর এটার কাউন্টার আবার বাইট পাঠিয়েছিল, ইন্টারভিউ পাঠিয়েছিল কাজী আশরাফ হোসেন লিপুর। সব কিছুর কেন্দ্রে ছিলেন শামীম হোসেন পাটোয়ারি, তাকে রাখা এবং তাকে না রাখা। আজকের এই ইনিংসটা আমার কাছে মনে হয় এটা একটা কড়া জবাব যে কাজী আশরাফ হোসেন লিপুরা যেই চিন্তা, যেই ভাবনা, যেই দর্শন থেকে দল সিলেকশন করেন, দ্যাট ওয়াজ রং। অ্যান্ড লিটন কুমার দাস তিনি স্পিক আউট করেছিলেন, সেটা ঠিক। শামীমের জায়গা কি তো হয়ে গেল মানে টি-20 দলে? আগে থেকে আমার কাছে মনে হয় যে এটা ছিল, কারণ ক্যাপ্টেন যখন ওই শামীমের জায়গা নিয়ে কেন তাকে বাদ দেওয়া হলো স্পিক আউট করেছিলেন, ইট মিনস ক্যাপ্টেন হ্যাজ হিজ ওয়ার্ল্ড কাপ প্ল্যান, এবং সেই প্ল্যানে খুব ভালোভাবে শামীম হোসেন পাটোয়ারি রয়েছে। সো আজকে যদি শামীম জিরোতেও আউট হইতো, শামীম হোসেন পাটোয়ারির আমি ওয়ার্ল্ড কাপ টিমে জায়গা পাওয়া বা ধরে রাখা থাকা নিয়ে আমি কোনো সংশয় দেখি না। সবাই শামীমের ইনিংসটা নিয়ে কথা বলছে, কথা হওয়া উচিত আসলে। তার মধ্য থেকে আসলে সাব্বিরের একটা ইনিংস খুব বেশি দেখলে মনে হবে না যে খুব বেশি ইফেক্টিভ, বাট আপনার কাছে কি মনে হয় আসলে ওই সময় ইনিংসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল? প্রথমত সাব্বিরকে একটা রং ব্যাটিং অর্ডারে নামানো হয়েছিল। সাব্বিরকে আরও অন্তত 2টা স্লট উপরে আপনি খেলাতে পারতেন, সুযোগ ছিল, সেটা আপনি করেন নাই। নাসির হোসেনের উপরে সাব্বির খেলতে পারতেন, মোহাম্মদ মিঠুনের উপরে সাব্বির খেলতে পারতেন। আমি জানি না যে আসলে ঢাকা টিম ম্যানেজমেন্ট কী চিন্তা করে সাব্বিরকে এত পরে নামালো। সো এটা আমার কাছে খুব ডিবেটেবল একটা সিদ্ধান্ত মনে হয়েছে, অ্যান্ড ডেফিনেটলি আই ওন্ট সাপোর্ট ইট। তো সাব্বির যদি ওই সময়টা নামতেন, তাহলে সাব্বিরের হাতে আরও কিছু সময় থাকতো। ঢাকা যে প্রেশারটায় পড়েছিল, আস্কিং রান রেট অ্যারাউন্ড 12+ হয়ে গেছিল, সেখান থেকে ঢাকা কিছুটা হলো ব্রিদিং স্পেস পেত। এই দুইটার কোনোটাই হয়নি। তো সাব্বির এবং শামীম যখন ব্যাট করছিলেন, আমি যেটা বললাম যে 12+ আপনার হচ্ছে পার ওভার রান যখন আপনার করতে হবে, দেন ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অল্টারনেটিভ, ইউ হ্যাভ টু হিট দ্য বলস। সো সাব্বির কিন্তু ওই একই ওভারে ছক্কা মেরেছিলেন নাসুমকে, ওই একই ওভারে 8 রান হয়েছে, তারপরেও তিনি মারতে গিয়েছিলেন ফর দ্য আস্কিং রান রেট, এবং যে আস্কিং রান রেটটার জন্য রেসপন্সিবল উপরের 3-4জন ব্যাটার। আমার কাছে একটাই কথা যে সাব্বির হি প্লেড দিস ইনিংস ফর হিজ টিম, নট ফর হিজ ওন ইন্টারেস্ট। তিনি যদি চাইতেন আরও 10টা বল খেলতে পারতেন, ওই ওভারে তো ছক্কা মেরেছেন, ওই ছক্কাটা নাও মারতে পারতেন। সো টিকে থাকার চিন্তা তিনি করেন নাই। ন্যাশনাল টিমে 40 রান করলে আমরা আওয়াজ তুলবো, সাব্বিরকে চাই, সেই চিন্তা তিনি করেন নাই। তিনি চিন্তা করেছেন হি হ্যাজ টু প্লে আ রোল থ্রু দ্যাট ঢাকা কুড উইন। আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ এ চ্যাম্পিয়ন ইনিংস। আমাদের এখন সব আলোচনায় আসলে ওই বিশ্বকাপের দলটা কেন্দ্রিক। আসলে সাব্বির রহমানের জায়গা কি দেখেন? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে হয়তো বা হবে না। আপনার কি মনে হয়? শোনেন, এখানে সবচেয়ে বড় সমস্যা কি, মানে দল নির্বাচনে এখানে কয়েকটা লেয়ার রয়েছে। একটা নাজমুল আবেদিন ফাহিম, এই লোককে আপনি কখনো প্রশ্ন করতে পারবেন না, তিনি বলে দিবেন যে এটা সিলেকশনদের কল। সিলেকশনের বাইরে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে বলবেন, তিনি বলবেন এটা অপারেশনসের কল। আর সিলেকশন যে কলটা নেই, সেই সিলেকশন আবার হচ্ছে আমরা যদি তাদের এই কলের ব্যাপারে কোনো ধরনের কোয়েশ্চেন করি, সেটার জন্য তারা সামনে আসে না। সো এত দুরূহ একটা জায়গা, মানে থাকে না যে মহাজাগতিক বিষয়গুলো আমার কাছে মনে হয় এর থেকে সহজ। রকেট সায়েন্সও এর থেকে সহজ, যতটুকু আসলে ডিফিকাল্ট লিপু ভাইদের মন পড়া। সো সাব্বির রহমান রুম্মানের কিন্তু আগামীকালও একটা ইনিংস রয়েছে, সুযোগ রয়েছে। ধরেন কালকে সে 40 রান করলো, 30 রান করলো, আপনি কিন্তু চাইলে সুযোগ দিতে পারেন, কারণ তিনি টাচে রয়েছেন, তিনি ন্যাশনাল টিমের বাইরে দীর্ঘদিন থাকার পরেও কিন্তু রানে রয়েছেন। একইভাবে আপনি যাদেরকে রাখতে চান, জাকের আলী অনেক এখন পর্যন্ত আনটেস্টেড, আপনি জানেন না যে তিনি কেমন করবে। মাহিদুল ইসলাম অঙ্কন আপনার আলোচনায় রয়েছে, এখন পর্যন্ত আনটেস্টেড, ইউ হ্যাভ নো আইডিয়া। সো আউট অফ ফর্ম এবং আনটেস্টেড ক্রিকেটারদের ব্যাপারে আপনার আস্থার অভাব নাই, কিন্তু যেই ক্রিকেটার প্রত্যেকটা ম্যাচেই ইম্প্যাক্টফুল খেলা খেলছে, তাকে আপনি অপছন্দ করেন দেখে রাখবেন না, তিনি অনেক দিন ন্যাশনাল টিমে ছিল না বলেই তাকে আর ডাকা যাবে না, এই যে চিন্তাটা করে, এটার কারণে আসলে কনফিডেন্সটা পাই না ঠিকভাবে। জাকির আল অনেক কি থাকছে কি মনে হয়? এটা আসলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যদি এই মুহূর্তের পারফরমেন্স এবং ইনফ্লুয়েন্স বিবেচনায় দল গড়ে, একজন ক্রিকেটার কতটুকু আসলে পারফর্ম করতে পারছে এবং ইনফ্লুয়েন্স করতে পারছে তার দলকে এবং প্রতিপক্ষকে, তাহলে কোনো কারণ নাই জাকের আলী অনেককে। এটা ন্যাশনাল টিম ভাই, ইটস আ টিম অফ 18 crore পিপল, ইটস নট অ্যাবাউট আ টিম যেটা 2-3জন সিলেক্টর আর অপারেশনস চেয়ারম্যান বানিয়ে ফেললো। তাদেরকে এটা মাথায় রাখতে হবে। একদম লাস্ট প্রশ্ন রিয়াসাত ভাই,
পারভেজ ইমন উনি তো সুযোগ পাচ্ছেন, ওনার কিপিংটা দেখা হয়েছে কিনা আসলে কিভাবে দেখছেন, এবং আজকে লিটনের ফিল্ডিংটাও মানে আপনি কিভাবে রেট করবেন? লিটন তো অসাধারণ ক্যাচ ধরেছে, বিশেষ করে হচ্ছে উল্টা পাশে দৌড়ায় ক্যাচ ধরা কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা যা টুকটা ক্রিকেট খেলেছি, এটা কিন্তু হচ্ছে আপনার মোশনের এগেনস্টে, আপনি যেদিকে যাবেন তার রিদমের এগেনস্টে, মোমেন্টামের এগেনস্টে গিয়ে ক্যাচটা ধরা। সো এই টাইপের ক্যাচ হচ্ছে আবার হাই ক্যাচ, হ্যাঁ, ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট টেক এবং লিটন সেটা করে দেখিয়েছে। আর ইমনের কিপিং আমি দেখছি ভালো লেগেছে। একই সাথে নাম্বার 4-এ ব্যাট করছেন, যদিও এটা আমি সাপোর্ট করছি না, এবং নাম্বার 4-এ ওয়ার্ল্ড কাপের টিমে হয়তো তিনি খেলবেনই, সেটাও আমি দেখছি। সো আমার কাছে মনে হয় আপ টু দ্য মার্ক। এবং সবচেয়ে বড় ব্যাপার, কিপিং নিয়ে যদি আপনি আলোচনা করতে চান, হুয়েভার দ্য কিপার, ব্যাকআপ কিপার, তিনি তখনই সুযোগ পাবেন যখন লিটন কুমার দাস খেলার অবস্থায় থাকবেন না, আনলেস অর আনটিল লিটন ইজ, মানে আল্লাহ না করুক এরকম না হোক, মানে দ্যাট কাইন্ড অফ ইনজোর্ড যে তিনি খেলার অবস্থায় নাই, আপনি কাউকে ব্যাকআপ কিপার হিসাবে খেলাবেন না। ন্যাশনাল টিমের কথা আমি বলছি। সো এখানটায় অন্যের কিপিং দেখে আসলে খুব বেশি কিছু করার নেই। লিটন কুমার দাস দলে থাকলে তিনি কিপিং করবেন নাম্বার 1, আর তিনি যদি কিপিং করতে না পারেন তার মানে তার রিপ্লেসমেন্টে আপনাকে কাউকে না কাউকে ঢুকাতে হবে, সেটা আপনার স্কোয়াড চেঞ্জ করে ঢুকাতে হবে, কারণ তিনি তো কিপিং করবেন না। কিপিং করার অবস্থায় থাকবেন না মানে তিনি ইনজোর্ড, খেলার অবস্থায় থাকবেন না। সো আমার কাছে মনে হয় যে এটা একটা টেকনিক্যাল ডিসকাশন।